অলির চিৎকারে আলভি এক প্রকার দৌড়ে কিচেনে চলে আসে। কি হয়েছে? আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? অলি হাত দিয়ে ইশারা করলো টেবিলের উপর। আলভি সেদিকে তাকিয়ে দেখলো টেবিলের উপর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। অলি কেঁদে উঠল। বিড়ালটার কি হয়েছে? আলভি অলির চেহারা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি দেখছি, তুমি কান্না করছো কেন? বিড়ালটা হয়তো ঘুমিয়ে গেছে। আলবি এগিয়ে গেল টেবিলের দিকে, কিন্তু কাছে আসতে দেখলো বিড়ালটা থেকে দুর্গন্ধ আসছে। তাছাড়া বিড়ালের চারপাশে গিজ গিজ করছে পিঁপড়ের দল। আলভি বুঝতে পারলো বিড়ালটা মারা গেছে। আলভি দ্রুত পায়ে অলির কাছে ফিরে এলো। অলি বলে উঠল, বিড়ালটার কি হয়েছে? মা বিড়ালটাকে অনেক ভালোবাসতো। যদি আমি পছন্দ করতাম না, কিন্তু বিড়ালটা ওভাবে পড়ে আছে কেন? বিড়ালটা কি অসুস্থ? আপনি তো ডাক্তার, আপনি বিড়ালটা চিকিৎসা করুন না। আলবি কিভাবে বলবে বুঝতে পারছে না। সে অলির মুখটা দু হাতে আজলায় নিয়ে বলল, আমি আম্মুর জন্য আরেকটা বিড়াল এনে দেবো, তুমি কান্না করো না। অলি আরও জোরে কেঁদে উঠল। বিড়ালটার কি হয়েছে? আলবি কোমল কণ্ঠে বলল, আল্লাহর কাছে চলে গেছে। অলি শব্দ করে কেঁদে উঠতে আলভি অলিকে জড়িয়ে ধরল। আরে কাঁদছো কেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন। তাছাড়া তুমি তো বিড়ালটাকে পছন্দ করতে না। অলি ফোপাতে বলল, মা জানলে অনেক কষ্ট পাবে, আর সেজন্য আমারও কষ্ট হচ্ছে। এছাড়া বিড়ালটাকে আমি একটু একটু পছন্দ করতে শুরু করেছিলাম। আমি যখন বাড়িতে একা থাকতাম তখন জানলার কাছে এসে ম্যাও করতো। আমি বিরক্ত হয়ে তাড়িয়ে দিল, কিছুক্ষণ পর ফিরে আসতো। অলির বলা কথাগুলো যেন আলভির কানে এসে থেমে যাচ্ছে। সে শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি বিড়ালের দিকে আটকে আছে। সে বিড়ালটাকে দেখে বুঝে গেছে যে না খেয়ে থাকার কারণে বিড়ালটা মারা গেছে। তার মানে গত দুদিন ধরে এই বাড়িতে কেউ আসেনি। বিড়ালের বাচ্চাটাকে কোনোভাবে বাড়িতে আটকা পড়ে গিয়েছিল। আলভি অলিকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আম্মুকে কোন হাসপাতালে নেওয়া হয়েছিল? অলি চোখ মুছে হাসপাতালের নাম বলতে আলভি বলল, আমার মনে হচ্ছে আমাদের সেখানে গিয়ে একবার দেখা উচিত। আর তোমার কথা মতো তোমাকে তো সেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল। অলি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আলভি বলল, হাসপাতালের সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে কোনো প্রমাণ পাওয়া গেলেও যেতে পারে, চলো তাড়াতাড়ি। অলি মাথা নেড়ে নিজের রুমে ফিরে এলো। একটা বোরখা পরে মাথায় হিজাব বেঁধে রেডি হয়ে নিল। এর মাঝে আলভি এসে বলল, আব্বু আম্মুর আইডি কার্ড কোথাও আছে জানো? অলি ভুরু কুচকে তাকাতে আলভি বলল, আমি বলতে চাইছি সেখানে নাম বললেই তো হবে না। অত লোকের মাঝে আব্বু আম্মুকে খুঁজতে সমস্যা হতে পারে। তাছাড়া অনেক ক্ষেত্রে অপরিচিত কাউকে পেশেন্টের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় না, তাই আইডি কার্ড থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হবে। বাবা মা এখনও হসপিটালে কি করছে? আমার তো মনে হয় তারা অফিসের শপে আছে। আলবি কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হচ্ছে আম্মু এখনও পুরোপুরি সুস্থ হয়নি, সেই জন্য আব্বু আম্মুকে নিয়ে হসপিটালে আছে। তুমি এত ভেবো না। আর তাদের আইডি কার্ড কোথায় আছে জানা থাকলে সাথে করে নিয়ে নাও। অলি একটু ঘাবড়ে গেল। আলবির কথা মতো মা বাবার রুম থেকে তাদের আইডি কার্ড বের করে নিল। তারপর দরজায় তালা ঝুলিয়ে আলভি আর অলিয়া হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। 30 মিনিটের মধ্যে গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তখন মাগরিবের সময়। আকাশের রং নরম আভায় রাঙা। চারিদিক থেকে ভেসে আসছে আজানের পবিত্র ধ্বনি। বাতাসে মিশে আসছে একরকম নির্জনতা। আলভি আর অলি গাড়ি থেকে নেমে ধীর পায়ে হাসপাতালের মূল ফটকের দিকে এগিয়ে যায়। হাসপাতালের ভিতরে ঢুকে এক জায়গায় আসতে অলি বলে উঠলে, এই জায়গা থেকে আমাকেই কিডন্যাপ করা হয়েছিল। অলির কণ্ঠে জমে থাকে ভয়, কান্না আর বিস্ময়ের রেশ। আলবি থমকে দাঁড়িয়ে যায়। চারপাশে তাকিয়ে দেখে দেওয়ালের কোণে বসানো সিসি ক্যামেরা। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি কঠিন হয়ে যায়। তবে এখন সবচেয়ে জরুরি হলো আসমা বানু ও লিয়াকত হোসেনকে খুঁজে বের করা। আলবি দ্রুত পায়ে এগিয়ে যায় কাউন্টারের দিকে। সোজা হয়ে দাঁড়িয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে, আসমা বানু ও লিয়াকত হোসেনের কথা। রিসেপশনিস্ট যেন কিছুটা থমকে যায়। বিস্ময়ের দৃষ্টি মিলে একবার আলভির দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকায়। আপনারা ওনাদের কি হন? আলভি বলল, ওর নাম অলি, ও তাদের মেয়ে, আর আমি আলভি তাসনিম মির্জা, অলির হাজব্যান্ড। রিসেপশনে একবার অলির দিকে তাকিয়ে আবার আলভির দিকে তাকায়। আমি আপনাকে চিনি, আপনি কি কার্ডিওলজিস্ট তাসনিম মির্জা? আলভি মাথা নেড়ে হ্যাঁ বলল। আপনি কাইন্ডলি যদি বলতেন যে ওনারা এখানে আছেন কি না? রিসেপশনের আলভিকে ইশারায় কিছু বলতে আলভি থমকে যায়। সাথে সাথে আলভির চোখ মুখ অদ্ভুত
এক ধরনের বদলে গেল, যেন মুহূর্তে তার চোখের ভাষা বদলে গেছে। সাবধানতা আর বিস্ময়ের ছায়া স্পষ্ট হয়ে যায়। এদিকে অলি কিছুই বুঝতে পারছে না, বেকুল হয়ে বলে ওঠে, আমার মনে হচ্ছে বাবা মা এখানে নেই। আমাদের আগে শপে গিয়ে দেখা উচিত ছিল। আলভি হঠাৎ করে অলির বাহু ধরে বলল, আমি তোমাকে কিছু খেয়ে অলি, তোমার কিছু খেয়ে নেওয়া উচিত। তুমি দুপুরে কিছুই খাওনি। অলি বিরক্ত হয়ে বলে ওঠে, আরে আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না, আর আপনি আমাকে খেতে বলছেন? আলভি অলিকে টেনে অন্যদিকে নিয়ে গিয়ে বলল, আমরা তাদের খুব শীঘ্রই পেয়ে যাব, তুমি আগে কিছু খেয়ে নাও। কথাগুলো বলতে বলতে আলভি অলিকে টেনে বাইরে নিয়ে আসলো। তারপর পকেট থেকে অলির ফোনটা বের করে দিহানকে ইমেল করলো। দিহানের ফোন নাম্বার আলভির মুখস্থ নেই। এতদিনে দিহানের সাথে ইমেলের মাধ্যমে কথাবার্তা হয়েছিল। আলভির কাজকর্মে অলি খানিকটা বিরক্ত হয়ে গেছে। আপনি আজব বিহেভ করছেন কেন? আর ওই মেয়েটা ইশারা করে কি এমন বলছে যার জন্য আপনি আমাকে এভাবে টেনে নিয়ে গেলেন? আলভি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে হঠাৎ অলিকে জড়িয়ে ধরল। অলি আলভি ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি কেন এমন করছেন? উনি ইশারায় কী বলছেন? আলভি অলিকে ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু বলেনি। সেই ব্যাপারটা বাদ দিয়ে চলো কিছু খেয়ে নিই। আমি কিন্তু না খেয়ে আছি। অলি আর না করতে পারল না। আলভি অলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। কী খাবে? অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার হয়তো বেশি ক্ষুধা লেগেছে, আপনি যা খাবেন তাই অর্ডার করুন। আপাতত আমি কিছুই খেতে পারবো না। মা বাবাকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। আলভি বেশ কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে হঠাৎ অলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আলভি মাথা নিচু করে বলে, আমি জানি আমার জন্য তোমাকে অনেক বিপদে পড়তে হয়েছে। আমার জন্য তোমার জীবন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। একটা কথা সবসময় মনে রাখবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সব রকম পরিস্থিতির নিজেকে সামলে নেবে, আমার জন্য না হলেও নিজের বাচ্চাটার জন্য। আমি জানি শুধুমাত্র বাচ্চাটার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, নয়তো তুমি মরে গেলেও আমাকে বিয়ে করতে না। সেই থেকে আমি বুঝতে পারি যে বাচ্চাটাকে তুমি কতটা ভালোবাসো। আচ্ছা, তুমি বাচ্চাটার জন্য নিজেকে সামলে নিতে পারবে তো? দেখো, বেশি স্ট্রেস নিলে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে। অলি ভয় পেয়ে গেল। আপনি আজে বাজে কথা বলবেন না একদম। বাবুটা আমার প্রাণ। ওর কিছু হয়ে গেলে আমি মারা যাব। আপনার জন্যই তো, ওর জন্যই টান নেই, সেই জন্য এসব কথা বলতে পারছেন। আচ্ছা, আপনি দ্বিতীয় বিয়ে করলে আপনার সব সম্পদের মালিক আমার বাবুই হবে বলে কি আপনি ওকে অপছন্দ করেন? আলবি অবাক চোখে অলির দিকে তাকিয়ে বলল, এটা কেমন কথা বললে? আর আমি বাচ্চাটাকে অপছন্দ করি সেটা কখন বললাম? কামান অলি, বাচ্চার জন্যই তোমার পরিস্থিতি আজকে এত খারাপ। রিফাত নিশ্চয় বাচ্চাটাকে মেরে ফেলার জন্য তোমার পিছনে লেগেছে। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে। আর সত্যি বলতে, বাচ্চাটা না থাকলে তুমি আমাকে বিয়েও করতে না। সেটাই তোমার জন্য ভালো হতো। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারছি না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে তুমি বুঝতে পারছো না। আলভির কথাগুলো শুনে অলি থমকে গেল। সে বেশিরভাগ সময় আলভিকে বুঝে উঠতে পারে না। অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুধু আমার পাশে থাকুন, আমাদের কিছু হবে না। আলভি মাথা নেড়ে খাবার অর্ডার দিল। খাবার দিয়ে ওয়েটার চলে যেতে নিলে আলভি ওয়েটারকে ডাক দিল। তারপর তাদের জন্য দিয়ে যাওয়া খাবারগুলো থেকে কিছুটা খাবার প্লেটে তুলে ওয়েটারের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি আগে টেস্ট করুন। আলভির কথা শুনে ওয়েটার সাথে সাথে অলির চমকে তাকালো আলভির দিকে। স্যার, আমি কিভাবে খেতে পারি? আলভি গম্ভীর কণ্ঠে বলল, আপনি খেতে না পারলেও আমরা খেতে পারবো না, নিয়ে যান এগুলো। ওইটা দ্রুত প্লেটটা উঠিয়ে খাবারটুকু খেয়ে নিল। আপনি এখানে কিছুক্ষণ বসুন। ওইটার মনে মনে আলভিকে পাগল ভেবে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর আলভির সন্দেহ দূর হলো। ওইটারকে বলল, আপনি যান এখান থেকে। ওইটার চলে যেতে আলভি অলির দিকে খাবার এগিয়ে দেয়। অলি ভুরু কুচকে আলভির দিকে তাকায়। আপনি ওইটারকে খেতে বললেন কেন? এরকমটা কি করে? কেউ করে না, তবে আমাদেরকে এখন থেকে করতে হবে। আমি কালকে পয়জন ডিটেকটিভ ডিভাইস আনবো। তার আগে তুমি কারো দেওয়া কোনো কিছুই খাবে না, ওকে? পয়জন? অলি বিড়বিড় করে বলল, কিন্তু পরক্ষণে ভাবল আলভি ঠিকই বলেছে। খাওয়া দাওয়া শেষ হতেই আলভি অলির হাত ধরে অলিকে টেনে তুলল। চলো, আমরা এখন আম্মুর শপে যাবো আম্মুকে খুঁজতে। তুমি কিন্তু একদম চিন্তা করবে না, বুঝলে? আমি তো আছি, তাই না? আমরা দুজনে মিলে তাদেরকে ঠিক খুঁজে বের করে ফেলবো। অলি হ্যাঁ প্রথম মাথা নেড়ে আলভির সাথে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আলভি পুনরায় দিহানকে মেল করলো। হসপিটালে গিয়ে রিসেপশনিস্টের সাথে ভালো করে
কথা বলে দেখ, পুরোটা শোনার পর আমাকে সাথে সাথে মেল করবে, ঠিক আছে? দিহান ছোট্ট করে লিখলো, আর 1 ঘন্টা লাগবে, আমি কেবল অর্ধেক রাস্তায় এসেছি। আলবি গাড়ি স্টার্ট দিতে অলি বলল, ফোনটা একটু দিবেন? আলবি বিন বাক্যে ফোনটা অলির দিকে এগিয়ে দিল। অলি নোমানের নাম্বার ডায়াল করতে চাইল, কিন্তু পরক্ষণে আলবির দিকে তাকিয়ে বলল, নোমান ভাইয়া আমাকে সেখান থেকে বের করার বিনিময়ে আমি তাকে 10 লক্ষ টাকা দেব বলছি। তার নানু অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। সেই টাকা ম্যানেজ করার জন্য সে রিফাতের হয়ে আমাকে কিডন্যাপ করেছিল। আলভি একবার অলির দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকালো। ওকে আম্মুর শপের সামনে আসতে বলো, টাকা দিয়ে দিব। আলভিকে বোঝাতে পেরে অলি একটা শ্বাস ফেলল। তারপর নোমানকে কল দিল। দুবার রিং হতে নোমান কলটা রিসিভ করলো। অলি একবার আলভির দিকে তাকিয়ে কলটা লাউড স্পিকারে দেয়। হ্যালো অলি, তুমি কোথায় আছো? তুমি জানো না তোমাকে না পেয়ে বজ আমাকে হুমকি দিচ্ছে যে আমার নানুকে নাকি মেরে ফেলবে। প্লিজ অলি, তুমি ফিরে আসো। কথা শুনে আলবি অলির হাত থেকে ফোনটা নিয়ে বলল, অলি ফিরে যাবে না, আর আপনিও চিন্তা করবেন না। আপনার নানুর লোকেশন সেন্ড করুন, আমি তার ব্যবস্থা করছি। আপনার বস এই জন্মে আর আপনার নানুকে খুঁজে পাবেন না। আলবির কণ্ঠ শুনে প্রথমে ঘাবড়ে গেল। নোমান বলল, ভাই আমার নানু কুমিল্লাটোলা হসপিটালে আছে, তবে বস হয়তো তার উপর নজর রেখেছে। আপনি কিভাবে আমার নানুকে চিনবেন? আলবি গম্ভীর কণ্ঠে বলল, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু নিজেকে সেভ রাখুন, আর আপনার নানুর পরিচয়টা মেসেজে করে পাঠিয়ে দেন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আলবি কলটা কেটে দিয়ে একটা নির্জন জায়গায় গাড়িটা থামালো। তারপর ওর দিকে তাকিয়ে বলল, আমাকে একটু সবটা খুলে বলো। তুমি জানলে কিভাবে যে নোমানের বস রিফাত? অলি কিছুক্ষণ ভেবে বলল, আমি তার কণ্ঠ শুনে ধরে ফেলেছিলাম যে সেটা রিফাত, কারণ তিশা আপুর মেহেন্দি রাতে তার সাথে আমার কথা হয়েছিল। সে আমাকে মায়ের কাছে দিয়ে আসবে বলে আপনার রুমে নিয়ে গিয়ে আমাকে আটকে দিয়েছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু ও কেন এমন করছে সেই ব্যাপারে কিছু বলেছে? অলি কিছুক্ষণ ভেবে বলল, সে ঠিক কী বলছে আমি পুরোটা বলতে পারবো না, কারণ আমি তাকে সামনাসামনি দেখিনি। সে ফোনেই আমাকে বলেছিল সে নাকি আপনার কোনো ক্ষতি করবে না, কারণ আপনাকে নাকি তাদের প্রয়োজন। সে চাইছিল আমি যেন ডিভোর্স পেপারে সাইন করে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলি। অলির কথাগুলো শুনে আলভির চোয়াল শক্ত হয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, রিফাতকে আমি নিজে হাতে মারব। রিফাত, তোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, এইসবের পেছনে শুধু রিফাত নয়, আরও একজন আছে। আমি তাকে চিনতে পেরেছি। আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। আরেকজন ছিল মানে? অলি একটা শুকনো ঢোক গিলে বলো, আমি ডিভোর্স পেপারে সাইন করতে না চাইলে রিফাত আমাকে মেরে ফেলার অর্ডার দেয়, কিন্তু সেই লোকটা রিফাতের থেকে ফোনটা নিয়ে গিয়ে রিফাতকে বলে যে আমি ডিভোর্স পেপারে সাইন না করা অবধি যেন আমাকে না মারে। আমি সাইন না করলে নাকি আপনি কখনোই দ্বিতীয় বিয়ে করবেন না। অলির কথা শুনে আলবি একটা শ্বাস ফেলে বলল, এসব কেমন কথা? আমি দ্বিতীয় বিয়ে করলে সেই লোকটার কী লাভ? সে তো জানি না, কিন্তু সেই লোকের কণ্ঠটা আমার পরিচিত লেগেছে। আমার মনে হচ্ছে লোকটা আমাদের পরিচিত। আলবি কিছুক্ষণ ভেবে বলল, রিফাত কি বুঝতে পেরেছিল যে তুমি ওকে চিনেছ, বা রিফাত কি তোমাকে নিজের নাম বলছে? অলি না বোধক মাথা নেড়ে বলল, মা বলতো যদি বাড়িতে ডাকাত আসে তাদেরকে চিনতে পারলো সেটা প্রকাশ করতে হয় না, তাহলে নাকি ডাকাত রেগে গিয়ে খুন করে ফেলতে পারে। আমি সেজন্য রিফাতকে চিনতে পেরে সেটা কাউকে বুঝতে দেইনি, এমনকি নোমান ভাইয়াকেও এই ব্যাপারে কিছু বলিনি। বাহ, অনেক ভালো করেছো। আমি ঠিকই কথা বলেছে, তুমি রিফাতকে চিনতে পেরেছো, সেটাও বুঝতে পারলে। আলবি কথাটা শেষ না করে অলির দিকে তাকিয়ে বলে, ওরা তোমাকে অনেক মারধর করেছে তাই না? অলি মৃদু হেসে বলল, বেশি না, শুধু গুনে গুনে 30-35টার মতো থাপ্পড় মেরেছিল। অলির কথাটা শুনে আলভির বুকটা ধক করে উঠো। স্টারিংয়ের উপরে থাকা হাতটা শক্ত হয়ে গেল। নিজের উপরে নিজের রাগ হচ্ছে। আলভি অলির দিকে তাকিয়ে বলল, সরি অলি, আমার বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিও। অলি বাইরে তাকে শান্ত কণ্ঠে বলল, সরি বলছেন কেন? আপনার জায়গায় আমি থাকলে আমি আরও বেশি প্রতিক্রিয়া করতাম। আপনি তাও আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমি হলে অন্য কারোর সাথে দেখা মাত্র আপনাকে খুন করে ফেলতাম। আমি যদি জানতাম আপনি সেখানে লুকিয়ে আছেন, আমি কখনোই এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না। আমি এখনও ভেবে পাই না, নোমান ভাইয়াকে আই লাভ ইউ বলতে দেখেও আপনি আমাকে জীবিত রেখে চলে আসলেন কীভাবে? আরবি অলির দিকে তাকিয়ে বলল,
আমি কিভাবে তোমাকে কিছু বলতাম? আমি যেখানে নিজেই তোমার কাছে অপরাধী, সেখানে তোমার অপরাধের জন্য কিভাবে শাস্তি দিব আমি? তুমি ভালোবেসে আমাকে বিয়ে করনি, শুধুমাত্র বাচ্চাটার জন্য বিয়ে করেছিল। সেটা জানার পরও কিভাবে তোমাকে নিজের কাছে আটকে রাখতাম? আমি যে সবসময় তোমাকে সুখী দেখতে চাই, তাতে তুমি যদি অন্য কারোর সাথে সুখী থাকো সেটাও চলবে। অলি আলভির দিকে না তাকিয়ে বলল, আমার সুখ তো আমার বাবু আর তার বাবার মাঝে। আমি হয়তো আপনাকে ভালোবাসি না, তবে আপনি তো আমাকে ভালোবাসেন। আপনি চাইলে আমি আপনার সাথে সুখেই থাকবো, তবে সেটার জন্য আপনাকে আমার বাবুর বাবা হতে হবে। বিশ্বাস করতে হবে যে সে আপনার সন্তান। একজন বাবার মতো ভালোবাসতে হবে। তবে সেজন্য আমি প্রমাণ দিতে পারবো না যে সে আপনার সন্তান, কারণ সেটা আমার আর আপনার বাবু, আমার বাবুর দুজনের জন্য লজ্জাজনক। আলবি ভুরু কুচকে বলে উঠলে, তুমি এভাবে কথা বলছো কিভাবে? তোমার বয়স তো 15, কিন্তু মাত্র 15 বছর হলো, তোমার বয়স 35। অলি একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে আমার পরিস্থিতি এরকম যে আমি 25 বছর নারীদের মতো সব কিছু অনুভব করতে পারছি। হয়তো পরিস্থিতি আমাকে এইসব কথাগুলো শিখিয়ে দিয়েছে, তবে আপনি মূল কথা থেকে সরে যাচ্ছেন। আলবি হঠাৎ করে অলিকে নিজের কাছে টেনে নিল। অলির মুখটা উঁচু করে অলির চোখের দিকে তাকালো। অলির চোখ সরিয়ে নিতে চাইলে আলবি বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে বলল, আমার দিকে তাকাও, একটা প্রশ্ন করব। অলি আলভির দিকে তাকাতেই আলভি বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে বাচ্চাটার বাবা আমি, তাহলে আমি বিশ্বাস করে নেব। আর কোনো প্রমাণের দরকার নেই। অলি একটা শুকনো ঢোক গিলে আলভির চোখে থাকা রেখে বলল, আমার গর্ভে থাকা বাবুর বাবা আপনি। অলির কথাটা শোনা মাত্র আলভি আচমকা অলির কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। আলভির স্পর্শে অলি মারাত্মকভাবে কেঁপে উঠল। সে অটোমেটিক ধাক্কা দিয়ে আলভিকে নিজের থেকে সরিয়ে দিল। আলভির কিছুটা খারাপ লাগলো, সে রিয়াক্ট করেনি। মাঝে মাঝে বাবুর পাশাপাশি বাবুর বাবাকে নিয়েও একটু ভেবো। সারা জীবন এভাবে ধাক্কা দেওয়ার প্ল্যান করলে বাবুর বাবার আয়ু কমে যাবে। অলি না চাইতে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। সে কি করবে? আলভির স্পর্শে সে ভয় পায়, ভীষণ ভয় পায়। ঘড়ির কাঁটায় রাত 8টা ছুঁই ছুঁই। অলি ও আলভি অলির মায়ের শপের সামনে এসে নামলো, কিন্তু এখানে এসে খুব একটা লাভ হলো না, কারণ শপটা বন্ধ। আলভি অলির পাশে দাঁড়ালো। মায়ের সাথে একটা মহিলা তো এখানে কাজ করে, তাই না? তার নাম্বার আছে তোমার কাছে? অলি না বোধক মাথা নাড়ে। কেন যেন এবার অলির ভীষণ কান্না পাচ্ছে। অলি নিজের কান্না আটকে রাখতে পারল না। আমার মা বাবা কোথায় গেল? অলি গাল বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল। আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, অলি, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তোমার সাথে কি কেউ ছিল? তুমি কি চিৎকার করে নি? অলি কান্নার মাঝে বলে উঠল, না, আমি চিৎকার করার মতো অবস্থায় ছিলাম না। মায়ের অ্যাক্সিডেন্টের বিবরণ শুনে আমি জ্ঞান হারিয়েছিলাম। অলির কথা শুনে আলভির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে উঠতে পারছে না যে অলিকে সে কিভাবে সামলাবে। আলভি একটা শ্বাস ফেলে অলির চোখ জোড়া মুছে দিল। বলল, তো স্ট্রেস নিও না। তুমি কি বুঝতে পারছো না তোমার শরীরের কন্ডিশন আগের থেকে খারাপ? প্লিজ কান্না করো না। আলভির কথা শুনে অলির কান্নার মাত্রা আরও বেড়ে যায়। নিজের কান্না লুকানোর চেষ্টায় সে অজান্তে আলভিকে জড়িয়ে ধরে। এরকম ঘটনার জন্য আলভি মোটেও প্রস্তুত ছিল না। সে নিজের জায়গাতে জমে গেল। কিছুক্ষণ যেতে অলিকে দু হাতে বুকের মাঝে আঁকড়ে নিল। অলি প্রথম অনিচ্ছাকৃতভাবে আলভিকে জড়িয়ে ধরল। কিছু মুহূর্ত যেতে সে আলভির বুকের মাঝে অদ্ভুত এক ধরনের শান্তি খুঁজে পায়। এর আগে আলভি অলিকে জড়িয়ে ধরছিল, কিন্তু অলি সেই সময় খেয়াল ছিল, তবে এখন অলি সম্পূর্ণ খেয়ালে আছে। অলি ঠোঁট চেপে নিম্নস্বরে বলে উঠল, আপনি আমার বাবা মাকে খুঁজে দিন প্লিজ, যেখান থেকে পারেন খুঁজে আনুন। আলভি আচমকা অলিকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। গাড়ি স্টার্ট দিতে অলি এগিয়ে আসে আলভির দিকে। বিনা বাক্যে সে আলভির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আলভি কোমর জড়িয়ে ধরে আলভির কোলে মুখ গোছে। আলভি বুঝতে পারে অলি ভীষণ খারাপ। সে অলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ যেতে অলি মুখ তুলে আলভির দিকে তাকায়। আপনি নিশ্চয় অনেক বিরক্ত হচ্ছেন, তাই না? আমি জানি আপনি কান্নার আওয়াজ পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেকে থামানোর চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমার বাবা মা কোথায় গেল? আমি কোথায় খুঁজবো তাদের? আমার ভীষণ কষ্ট হচ্ছে।
আলভি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছে। হঠাৎ করে সে নিজের বাম হাতটা স্টিয়ারিং উপর রেখে ডান হাতটা অলির মাথায় রেখে বলে উঠল, মাঝে মাঝে কাঁদতে হয় অলি। আমি তোমাকে বারণ করতাম না যে, তুমি তো প্রেগনেন্ট, সে তো তুমি জানো। এই অবস্থায় কান্নাকাটি করলে কী হতে পারে সেটা তুমি জানো। আর সত্যি বলতে আমি সেই জন্য চিন্তিত। অলি পুনরায় আলভির কোমর জড়িয়ে ধরে মুখ বুঝল। সেই মুহূর্তে আলভি আর একমাত্র সেফ অ্যান্ড কমফোর্ট প্লেস। 15 মিনিট পর আলভি গাড়িটাকে অলিদের বাড়ির সামনে এসে থামায়। অলি উঠো। আলভির ডাকে অলি মুখ তুলল, তারপর ধীর পায়ে গাড়ি থেকে নামলো। অলির শরীর চলছে না, মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি কেউ নিংড়ে নিয়েছে। আলভি গাড়িটা পার্ক করে অলিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। আলভি নিজেও ক্লান্ত। অলি রুমে এসে কাপড় চেঞ্জ করে আলভির দিকে তাকালো। আলভি ফোনে কাউকে মেল করতে ব্যস্ত। অলি একটা শ্বাস ফেলে বাবা-মায়ের রুমে এলো। তারপর সেখান থেকে লিয়াকত হোসেনের একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে নিজের রুমে এসে আলভির দিকে এগিয়ে দিল। কাপড়গুলো দেখে আলভি অলির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, আপনি এগুলো পরে নিন, স্যুটকোট পরে আর কতক্ষণ থাকবেন? আলভি মাথা নেড়ে অলির হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট যেতে আলভি ওয়াশরুম থেকে বের হলো। আলভি বের হতে অলি তার দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। আলভি কিছু সময় অলির দিকে তাকিয়ে থেকে তোয়ালাটা দিয়ে নিজের মুখ মুছতে লাগলো। বলছিলাম কি, বিড়ালের বাচ্চাটাকে সরাতে হতো। আপনি একটু সরিয়ে দেবেন? আলভি অলির দিকে তাকাতে অলি হকচকিয়ে বলে উঠল, আসলে আমার মনে, আমার ভয়। কুল ডাউন, আমি সরিয়ে দিব, চিন্তা করো না, এটা কোনো ব্যাপার না। আলভির কথায় অলির ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। সে তো ভুলেই গেছে আলভি ডক্টর। মরা বস্তু দেখার অভ্যাস আছে তার। আলভি তোয়ালেটা খাটের উপর রেখে অলির উদ্দেশ্যে বলল, চলো ওটাকে কবর দিয়ে আসি। আলভি এগিয়ে গেল। অলি তার পিছু পিছু যেতে লাগলো। অলি বাগানের সাইডে অন করে আলভির উদ্দেশ্যে বলল, ওটাকে নিয়ে বাগানের সাইডে চলুন। আলভি মাথা নেড়ে বেলচা হাতে এগিয়ে গেল কিচেনের দিকে। অলি দূরত্ব বজায় রেখে আলভিকে সাহায্য করতে লাগলো। ছোট্ট কবরের সামনে দাঁড়িয়েছে অলি। এদিকে গোলাপ ফুলের ঘ্রাণে আলভির অবস্থা খারাপ। অলি আলভির দিকে তাকাতেই থমকে যায়। এ কী হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আলভির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সেই সাথে সমস্ত মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করছে। আলভির হাত চুলকাতে চুলকাতে বলল, গোলাপ ফুলে আমার একটু অ্যালার্জি আছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আলভির কথা শোনা মাত্র ওর স্তব্ধ হয়ে গেল। এই আলভির মাথা, তার কি ছিঁড়ে গেছে? সমস্যা হলে এতক্ষণ চুপচাপ সহ্য করছিল কেন? বিনা দ্বিধায় আচমকা আলভির হাত ধরে ফেলল অলি। আলভি বিস্ময়ে তাকিয়ে রইল তার দিকে। কিছু বোঝার আগে অলি তার হাত ধরে টানতে শুরু করলো। কিন্তু আলভির মতো উচ্চতা আর গড়নের একজন পুরুষকে কি তার ইচ্ছের বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া যায়? তাও আবার অলির পক্ষে? সেটা অসম্ভব। অলি এক পলক তার দিকে তাকিয়ে বলল, আরে এখনও দাঁড়িয়েছেন কেন? চলুন। আজব তো আপনি, আপনার কষ্ট হচ্ছিল, তারপরে কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ? এখনও দাঁড়িয়েছেন কেন? অলির তীক্ষ্ণ কণ্ঠে ধ্যান ভাঙল আলভির। নিঃশব্দে ওর পিছু পিছু হাঁটা ধরল। অলি কিচেনে এসে সব কিছু পরিষ্কার করতে নিলে আলভি বাধা দিয়ে বলে, তোমার শরীর ভালো না, এসব রাখো। অলি মৃদু স্বরে বলল, ঘর অগোছালো থাকলে আমার শরীর আর মন খারাপ লাগবে। আলভি একটা চেয়ার টেনে অলিকে সেখানে বসিয়ে দিয়ে বলল, আমি গুছিয়ে রাখছি। আরে আপনি কীভাবে গোছাবেন? আপনার শরীরটাও তো ভালো নেই, চোখ মুখের কী অবস্থা। আমি ঠিক করছি, তুমি চিন্তা করো না। আলভি গোছাতে শুরু করলো। অলি এসে তাকে আটকে, এগুলো রাখুন, কাউকে গোছাতে হবে না। আলভি বলল, আমি পারবো, তুমি চুপচাপ বসো। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। আলভি সব কিছু গুছিয়ে অলির উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, দেখো সব ঠিকঠাক আছে? অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অনেক কাজ করছেন, এখন গিয়ে শুয়ে পড়ুন, কালকে কিন্তু বাবা মাকে খুঁজে বের করতে হবে। আলভি অলির মুখ বরাবর ঝুঁকে বলল, তুমি চিন্তা করো না, কালকে দরকার হলে পুলিশের কাছে যাব। অলি আলভিকে নিয়ে নিজের রুমে এলো। আলভি অলির উদ্দেশ্যে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। তুমি ঘুমিয়ে গেলে আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়বো। অলি মাথা নেড়ে শুয়ে পড়ল। আলভি অলির পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ কেটে গেল, অলি ঘুমাতে পারে না। তুমি ঘুমাচ্ছ না কেন? অলি আলভির দিকে তাকিয়ে বলল, আমি ঘুমালে আপনি চলে যাবেন, সেটা ভেবেই ঘুমাতে পারছি না। আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। তুমি চাইছো আমি এখানে থাকি? অলি ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলভি একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা আমি যাব না, এখানেই বসে থাকবো, তুমি ঘুমাও। অলি শোয়া থেকে উঠে বসে বলে, আমার খাটটা ততটা বড় নয়, দুজন শোয়া যায়। মা প্রায় আমার সাথে শুতেন।
আপনি আমার পাশে শুয়ে পড়ুন। অলির কথা শুনে আলভি চোখমুখিত নয়নে অলির দিকে তাকায়। সেই মেয়েটা যার সাথে ঘুমানোর ভয়ে রূপসার রুমে গিয়ে লুকিয়েছিল, সেই মেয়েটা আজকে নিজের থেকে তার পাশে ঘুমাতে চেয়েছে। কী হলো, আপনার প্রবলেম হবে? আলভি নাবোধক মাথা নাড়ে। আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে কষ্ট করে লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়ুন। আলভি মাথা নেড়ে লাইট অফ করে দিয়ে অলির পাশে শুয়ে পড়ল। বেশ কিছু সময় পর অলি মৃদু স্বরে বলে উঠল, আমি আপনাকে জড়িয়ে ধরবো? অলি ফিসফিসিয়ে বলা কথাটাই আলভির শরীর অসাড় হয়ে গেল। সে জবাব না দিয়ে নিজের থেকে অলিকে বুকে টেনে সাথে মিশিয়ে দিল। অলির মাথাটায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি এই সময়টার জন্য কতটা অপেক্ষা করেছিলাম তুমি কল্পনাও করতে পারবে না হানিবি। আলভির গম্ভীর কণ্ঠ শুনে অলির গলা শুকিয়ে গেল। সেই সাথে আলভির মুখ থেকে হানিবি ডাকটা শুনে প্রথমবারের মতো ভালো লাগা কাজ করলো। অলির হার্টবিট রেট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আলভির স্পর্শ তার দেহ মনে এক অস্বাভাবিক শিহরণ ছড়িয়ে দিয়েছে। সে ভীষণ ভীত, তবে এটা আলভিকে হারিয়ে ফেলার ভয়। সে যে কোনো মূল্যে আলভির এই স্পর্শের ভাগ কাউকে দিতে পারবে না। আলভি এই হাতের স্পর্শ শুধুমাত্র তার অধিকার। অলি আলভির বুকের সাথে নিজেকে আরও জড়িয়ে নিল। রাত্রি 12টা। অলি ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস ভারী, যেন ঘুমের গভীরে তলিয়ে গেছে। অথচ আলভির চোখে এক ফোঁটা ঘুম নেই। সে হঠাৎ করে বালিশটা নিচ থেকে ফোনটা হাতে তুলে নিল। দিহানের ইমেলে নিজের নাম্বার দিয়েছিল। আলভি সরাসরি দিহানকে কল করলো। দিহান রিসিভ করতে আলভি খুব সন্তর্পণে অলির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। হ্যালো এভি, আমি অনেকক্ষণ যাবৎ বাইরে অপেক্ষা করছি, দরজা খোল, বাইরে অনেক মশা। আলভি এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিহান ভেতরে প্রবেশ করলো। তারা দুজনে ড্রয়িং রুমে এসে বসে। চারপাশটা নিস্তব্ধ, ঘরের বাতাস পর্যন্ত ভারী। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর দিহান প্রথম মুখ খুলল, ভাবিকে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত এভি। আলভির চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লালচে, তবু গলার স্বর নিচু রেখে বলল, অলি এই ব্যাপারে জানতে পারলে আমি অলিকে সামলাতে পারবো না দিহান। কিছুতে অলিকে এই ব্যাপারে সামলাতে পারবো না। দিহান মাথা নিচু করে হালকা শ্বাস ফেলে বলল, তাই বলি কি শেষবারের মতো বাবা মাকে দেখতে দিবি না? আলভি দু হাতে মাথা চেপে ধরে এতক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছিল, কিন্তু ভেতরটা কষ্টটাকে যেন এখন আর দমাতে পারছে না। মনের ভিতরে এক হাহাকার জমে গেছে। দিহান পাশে বসে আলভির কাঁধে হাত রাখলো। তুই এরকম করলে কিভাবে হবে বল? ভাবিকে তো তোকেই সামলাতে হবে, তাই না? আলভি কিছুটা সময় নিয়ে নিজেকে একটু শক্ত করে বলল, সকাল হতেই আমি অলিকে নিয়ে বাইরে চলে যাব। সেই সুযোগে তুই আমার আর অলির ফ্যামিলিকে কল দিয়ে আব্বু আর আম্মুর বিষয়টা জানাবি। সবার আগে আমার মামি মানে অলির খালাকে। দিহান চুপচাপ মাথা নেড়ে সায় জানায়। আলভির চোখ দুটো কেমন যেন জল করছিল, দৃষ্টি স্থির রাখতে পারছিল না। এসব কিভাবে হয়ে গেল দিহান? আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আমার অলি কিভাবে মেনে নিবে? দিহান একটুখানি নিঃশ্বাস ফেলে রয়েস হয়ে বলল, সেখানে আমি এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আন্টির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অপারেশন চলাকালীন উনি মারা যান। আর তোর কথা মতো ভাবিকে সেই সময় হয়তো কিডন্যাপ করা হয়েছিল। এত কিছু একসাথে ঘটে যাওয়াতে আঙ্কেল হার্ট অ্যাটাক হয়েছিল না? আচমকা তীক্ষ্ণ চিৎকারে ঘরের শ্বাসরুদ্ধ নীরবতা বিদীর্ণ হয়ে গেল। আলভি আর দিহান দুজনে ঝাঁকুনি খেয়ে রুমের দিকে দরজার দিকে তাকালো। অলি দাঁড়িয়ে আছে। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসা অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের ভিতরে আতঙ্ক দূর করতে ধরা পড়ছে। অলি ধীরে ধীরে এগিয়ে আসলো। ওড়নাটা কাঁধ থেকে নামাতে নামাতে হাত থেকে ফ্লোরে ঝুরে পড়ছে। অলির খেয়াল নেই। গলার স্বর কাঁপছে, বুকের ভেতরটা কেউ পিষে ফেলছে, শ্বাস নিতে কষ্টছে। উনি উনি এসব কী বললেন? আলভি এগিয়ে এসে অলিকে সামলানোর চেষ্টা করলো। দিহান দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। অলি এক ঝটকায় আলভির হাত সরিয়ে দিয়ে হাঁসফাঁস করতে করতে বলে উঠল, না না, উনি একটু আগে ইয়ার্কি করছেন তাই না? আরে আমাদের বাইরে শপিং করতে যাওয়ার কথা ছিল। আমি মাকে কাপড় কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মা কিভাবে এভাবে চলে যেতে পারে? বাবা, আমি তো তাকে এখনো পর্যন্ত বলতে পারলাম যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি মাকেও বলতে পারলাম না যে তারা আমার কাছে কতটা প্রিয়। অলি হু হু করে কেঁদে উঠল। আলভি অলিকে এক টানে বুকের সাথে মিশিয়ে নিল। অলি আলভির বুকের মাঝে মুখ গুজে বলে উঠল, আমি কি এতিম হয়ে গেলাম? আমার কি আর কেউ রইল না? আপনি আমার বাবা,
মাকে একবার এনে দিন প্লিজ। আমি শুধু একবার তাদেরকে জড়িয়ে ধরে বলতে চাই তারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাবা মা। আমি বলতে চাই আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। আলবির বুকটা ধরে আসছে, সে মুখে কিছু বলতে পারছে না, তার চোখের নিচে পানি জমছে। অলি আলবিকে ছেড়ে দুপা পিছিয়ে গেল, হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো, বুক চাপড়ে বলতে লাগলো, মা বাবা প্লিজ ফিরে আসো, ফিরে এসো মা। তোমার ছোট্ট পরীর খুব কষ্ট হচ্ছে বাবা, আম্মুকে এভাবে কষ্ট দিতে হবে না, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে, ফিরে এসো আল্লাহ, আমার বাবা মাকে নিও না, ফিরিয়ে দাও আল্লাহ। আমি পারবো না। না, তুমি তো বলেছিলে তোমরা থাকবে আমার পাশে, তাহলে কিভাবে চলে গেলে, কিভাবে চলে গেলে? অলির প্রত্যেকটা চিৎকার আলভির বুকে ছুরির ন্যায় বিঁধে যাচ্ছিল। আলভির বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আলভি আর সহ্য করতে না পেরে পুনরায় অলিকে আঁকড়ে ধরে জোর করে বুকের সাথে চেপে ধরল। কলিজা, শান্ত হ প্লিজ, শান্ত হ। তুই এরকম করলে আমাকেও হারিয়ে ফেলবি তুই। আমি তোর কান্না সহ্য করতে পারছি না। 15 বছর বয়সী মা, পর্ব 16। পুরো গল্পটা প্লেলিস্টে আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।